ওই গরু কে ফোন লাগে নুনা হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে খুব খুব স্বাগত। তোমরা ভাবছো যে আমি কি করছি? আসলে সব মেয়েরই দুটো বাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে বিয়ের পরে। আমারও দুটো বাড়ি হয়ে গিয়েছে বিয়ের পরে। তো এখানে কালকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়ি, সেই জন্য সমস্ত কিছু গোছগাছ করছি। আসলে আমি এই ব্লগটাই ফার্স্ট টাইম দিচ্ছি, কারণ এরকম শ্বশুর বাড়ি যাওয়ার আগে কোনোদিন ব্লগ দেই না, কারণ আমি সেরকমভাবে থাকিও না। আর এবারে প্রায় থেকে গিয়েছি 22 দিন, কারণ আমার এক্সাম ছিল আর আমার টিউশনটাও অফ ছিল, যেহেতু ডিসেম্বর মাস। আর সেই জন্য কালকে যাওয়ার পালা। আর অনেক দিন থেকে গেলে মনটা খুব খারাপ করে। এমনিতেই যাওয়ার সময় প্রচুর মন খারাপ করে। আমি যদিও মানে আসতে পাই না এমন না, আসতে পাই, তো তারপরেও মন কেমন করে, সব মেয়েরই করে। আর যেখানে জন্মেছি, বড় হয়েছি, যেখানে অনেকটা জীবন কাটিয়েছি, প্রায় 20টা বছর কাটিয়ে তারপর বিয়ে হয়েছি, তো সেখানে তো একটা মানে টান তো থেকেই যায়। তো প্রত্যেকটা মেয়ের মধ্যে সেই টানটা থেকেই গেছে। আর যাওয়ার সময় খুব মন খারাপ করে। আর ব্যাগটা গোছাতে গোছাতে মনটা কেমন করছিল, ওখানে বোন লাগাচ্ছিল যে দিদি যাস না, কালকে থেকে যা। এই থেকে যা করে করে 22 দিন হয়ে গিয়েছে। এত লং টাইম আমি কোনো দিনই থাকিনি, আর সেভাবে আমার হাজব্যান্ড আমাকে রাখেনি। তো আজ হোক কাল হোক যাই হোক, যেতে তো হবে, তখন কোনো ছাড় নেই, কারণ মেয়েদের জীবনটাই এরকম। তুমি চাইলেও আর আগের অবস্থানে বা জীবনটাকে সেভাবে গুছিয়ে নিতে পারবে না। বিয়ের পর শ্বশুরবাড়ির লোক যাই চাই সেভাবেই চলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম ভাগ্যবান মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে নিজের বাড়ির থেকেও বেশি আদর যত্ন স্নেহ ভালোবাসা পেয়ে থাকে। তো সেরকম ভাগ্যের মধ্যে আমার ভাগ্য নয়, তো সেটা তোমাদেরকে বলে দিলাম। আর আমার ব্লগ যারা দেখছো, আমার যারা কাছের দূরের দেখছো, তাদের অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু তাতে আমার কিছু করার নেই, কারণ আমি বাবা মার কাছে যে ভালোবাসা পেয়েছি সেটা আমি আমার হাজব্যান্ডের কাছে পেলেও আমি আদার্স কারোর কাছ থেকে পাচ্ছি না বা পাইনি। তো এক্সামের যে সমস্ত বইগুলো এনেছিলাম সমস্ত কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। কিছু কিছু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, আমার হাজব্যান্ড এসেছিলো। আর কালকে ফাইনালি যেতে হচ্ছে, এটাই একটা মানে বড় ফ্যাক্ট। মা বলছিল আর 2 দিন থেকে যা, যেহেতু 1 জানুয়ারি আছে, তো জানুয়ারিটা কাটিয়ে যাবি, কিন্তু সেটা আর হবে না, কারণ সবাই বলে দিয়েছে। তো আমার যত জিনিস এখানে সব আমি এখানেই থাকতাম, এখন এটাতে আমার বোন থাকে, তো আমার যত জিনিস ছিল সব সেটাই দেখাচ্ছিলাম, যে একটা অতিথি হয়ে আসি আবার অতিথি হয়ে চলে যাই। প্রত্যেকটা মেয়ের বিয়ের পর এই ফ্যাক্ট হয়। আর বোন ওখানে করছে ব্লাউজের ডিজাইন, তো বোন কিছু কারুকার্য করে আর আমিও করি, তো সব কিছু তুলে ধরা হয় না, তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমাদের নিউমি আমাদের সঙ্গে সঙ্গে থাকে সব সময়। একটা বিড়াল যা আমাদের বাড়িতে থাকে, যা মানে যারা রাজ করে একটা মেয়ের মতো। তো তারপর দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং। এখন বাজে কটা, 10টা। আমি উঠেছি প্রায় 8টা, 8:30টার দিকে উঠেছি। আর বর্দার ঘরের ওপরে ছিল বড়ি দেওয়া, তো বড়ি খাবো। তারপর যাবো, আজ যেহেতু সোমবার, স্নান করবো, স্নান করে পুজো করবো। ও মাই গড, চলো তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। যেহেতু আজকে সোমবার, তোমরা সবাই জানো আমি নিরামিষ করি, আর শিবুকে জল না দিয়ে আমি কিছু খাই না, তো সেই জন্য শিবুকে পুজো করতে এসেছি। আর অনেক দিন হয়ে গেছে শিবুকে পুজো করা হয়নি। শ্বশুরবাড়িতে আমার শিবু আছে, তাকেই পুজো করা হয়, মানে সেভাবে আসা হয়নি, থাকা হয়নি, সেই জন্য। তো লাড্ডু এনেছিলাম শিবুর জন্য, তো সেটাই লাড্ডু দিচ্ছিলাম শিবুকে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে ভয়েস ওভার দিতে গেলে খুবই সমস্যায় আমি পড়ি, প্রচণ্ড গাড়ি যায়, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপর দেখো আমার শিবুকে আমি সাজিয়ে দিয়েছি, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার শিবুকে বেলপাতা দিয়ে, ফুল দিয়ে। আর আমার গনুকে, সব ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিয়েছি, ভালো করে পুজো করে দিচ্ছি। তো পুজোর পর এবার খাওয়ার পালা। আর শীতকাল মানেই তো জানো সবাই ভেলিগুড়, তো আমার এটা খেতে এত ভালো লাগে বলার বাইরে। তো লাড্ডু দিয়ে পুজো করেছিলাম, মা তো লাড্ডুও খেতে আমার এত ভালো লাগে কি আর বলবো। তো শিবুকে দিয়েছিলাম, গনুকে দিয়েছিলাম, সব ঠাকুরকেই দিয়েছিলাম।
তো আমরা বাড়িতে প্রচুর পরিমাণে লাড্ডু খাওয়া হয়। তোমরা কে কে লাড্ডু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এরকম করতে করতে প্রায় বেজে গিয়েছিল 10:30। আর যেহেতু এখানেই আছি, যেহেতু কাজ বাজ তো আর কিছু নেই, তারপর মাকে বললাম যে তোমার কি কাজ আছে আমাকে একটু দাও করি। তো সেখানে তো কাজের শেষ থাকে না। তারপর মাকে বললাম যে সবজিগুলো দাও, কেটে দিচ্ছি। বাপি সিম লাগিয়েছে, এত সুন্দর সিম হয়েছে সে আর বলবো কী করে। আর দেখো কি পরিমাণ সিম হয়েছে। তো সিম দিয়ে শাক দিয়ে তরকারি হবে আজ আমাদের নিরামিষ, আর বেগুন দিয়ে। আর কি করবে মা আমি ঠিকঠাক জানি না। তো এই সবজিটাই আমি এখন কাটছি। আর বাপির মাছ আছে, তো বাপি মাছ খাবে, আর বাপি সাধারণত মাছ ছাড়া খেতে পারে না। আর সত্যি কথা বলতে আমি যে ব্লগ দেব তোমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন, তো আমার কাছে সেরকম ক্যামেরা ধরার কেউ থাকে না, আর স্ট্যান্ড আমার সেরকমভাবে কেনা হয়ে ওঠেনি। যে স্ট্যান্ডটা কিনেছি তো সেটাতে ভালো করে ফোন হয় না, ফোনটা যেন আমার ভারী হয়ে গেছে এরকম টাইপের হচ্ছে। তো ভালো একটা স্ট্যান্ড কিনি, তো তোমাদেরকে ভালো ব্লগ দেবো আবার। তো এই কথা বলতে বলতে এখানে আমি সবজিগুলো কেটে নেব। আর কি বলো তো, এখানে সেরকম কাজ নেই বলে না, মানে মোটাও হয়ে যাচ্ছে আমার নিজে নিজে মনে হচ্ছে। আর সেখানে রেস্ট নেওয়ার টাইম পাই না, আর এখানে রেস্ট নিতে নিতে ক্ষান্ত হয়ে যাচ্ছি। তো যাইবারে হোক, মার কাছে একটা কাজ করে দিলেও সেটা অনেক বিশাল মা বলে, ঠিক আছে। তো আগে জয়েন্টে ছিলাম, সেরকম কিছু করতে হতো না। আর শ্বশুর বাড়িতে তুমি যাই করো না কেন, তাতে তোমার বিশাল তো দূরের কথা বলবে কিছুই করে না। তো হয়, বেশিরভাগ ফ্যামিলিতে হয়, সবার বাড়িতে হয় সেটা নয়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজি কাটা হয়ে গেল। তো সিম গাছটা তোমাদেরকে দেখিয়েওছিলাম, বাবির হাতে ফলন বিশাল হয়, ঠিক আছে। আর আমিও যে সমস্ত সবজি লাগিয়েছিলাম তো সেগুলো কি জানি কি হচ্ছে, শ্বশুরবাড়িতে তো অনেক দিন এসেছি। আর আমার হাজব্যান্ড বলে যে গাছগুলো একটু একটু করে বড় হয়ে গেছে, তবে আমার গোলাপ গাছটা নাকি অনেক বড় হয়ে গেছে। আর তোমরা শ্বশুর বাড়িতে কি সবজি চাষ করো? তো আগে বাপি চাষ করতো, তো বাপির কাছেই শেখা, বাপির কাছেই লাগানো। তো শ্বশুর বাড়িতে একটু একটু করে করেছি, কারণ শ্বশুর বাড়িতে সব কিছুটা নিজের মর্জি হয় না গো, কিছু কিছু সময় সবার মর্জি নিয়ে সমস্তটা কিছু করতে হয়। আর সেটাই। আর এই শাকগুলো বাপি এনেছিল তোমার দোকান থেকে। তো বাপি বললো যে শাকের তরকারি একটু ভালো করে করতে, তো মা শাকের তরকারিটা ভালোই করে। আমরা সেরকম পেরে উঠিনি এখনও মায়ের মতো রান্না করতে। আর ওদিকে আমার কাকুর মেয়ে ছিল কুচকি, সে আমাকে ডাকছিল, তোমাদেরকে দেখাচ্ছি। এই ও গোলাপ গাছগুলো বোনের, তো বোন লাগিয়েছে। আর এই অপরাজিতা গাছটা আমি লাগিয়েছিলাম। আমার একটা গোলাপ ছিল, প্রচুর ফুল হতো, কিন্তু আমার বিয়ে হওয়ার পর হঠাৎ করে কি কেন জানি না গোলাপ গাছটা মারা গেল। তারপর দেখো মা এখানে রান্না করছে, তারপর এসে দেখি মা এখানে ফুলকপি করেছে। তো ফুলকপির ঝোল হবে, আর চাটনি হবে, আর শাকের তরকারি হবে আমাদের নিরামিষের জন্য। আর ভাত প্রায় হয়েও গেছে। মা বলছিল যে তুই চলে যা, রোদে বসবি, আর আমি ওগুলো করে নিচ্ছি। তো তারপর এগুলো বলছিলাম একটু ধুয়ে দেবো, মা বললো না করতে হবে না। তারপর দেখো আমরা এভাবেই বসে থাকি, আর মাঠের দিকে আমাদের হিউজ জায়গা থাকার জন্য আমরা এখানে বসে থাকি। জমি আছে অনেক, এইটাই আছে প্রায় 1.5 বিঘা মতো। আর পেছনে আমাদের গরুগুলো খুবই আদরের হয়, যারা আমাদের কাছে বসেও থাকে, আমাদের বিছানাতে ঘুমায়, আর ওখানেও জল খাচ্ছিল, আর আমাকে একটু করে গোতাচ্ছিল। তো সেজন্য ওর সঙ্গে একটু খেলা করি। আমাদের পশু পাখি নিয়ে থাকতে ভালো লাগে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা পশু পাখি একদমই পছন্দ করে না, আর তাদের বাড়িতে পশু পাখি নেও শুধু মনে হয়। তো আমরা এভাবেই থাকি, মা আমাদের এভাবেই রেখেছে, তো এভাবেই থাকি। আর তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন পর কাজল পরেছি। আমার হাজব্যান্ড এই কাজলটা আমাকে গিফট করেছে, বোন বলছে, তো চোখটা খুব সুন্দর লাগছে। তারপর দেখো সরষা ক্ষেত তো থাকবেই শীতকাল মানে। আর আমাদের বাড়ির পাশেই ছিল একজনের ঘর সরষা ক্ষেত, তো লুকিয়ে নামতে হয়, কারণ দেখতে পেলেই ছোটাবে। আর এখনকার মানুষদের ধরন চরণ তো ভালো না, আগে কত কিছু করতাম। তারপর সরষে খেতে একটু রিলস বানাবো ভেবেছিলাম সেজে গুজে, তা আর হলো না। মা বকতে বকতে আমাকে টেনে নিয়ে চলে গিয়েছিল, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এত রৌদ্র হচ্ছিল, আমি ফোনের কোনো কিছুই ভিডিও অডিও কিছুই বুঝতে পারছিলাম না। তারপর গিয়ে ভাত খেতে বসে গেলাম। মা করেছিল বড়ি ভাজা, এক্সট্রা করে আবার করেছিল ফুলকপির তরকারি আর নিরামিষ। তো এভাবেই একসঙ্গে সবাই মিলে খেতে বসে গেলাম খুব আনন্দ করে। তো তোমাদের বাড়িতে এরকম আনন্দ হয় অবশ্যই জানিও। আর আমাকে আমার হাজব্যান্ড এসে একটা সারপ্রাইজ দিল ওই দুপুরবেলাতে এসে, যে আজকে আর তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি
বাড়িতে থাকো এখন কয়েকদিন। তো কি মজা আর কি আনন্দ, সেই আনন্দে আমি এক থালা ভাতও খেয়ে ফেললাম। না গো সেরকম কিছু না। তো আজ আসি, টাটা।